বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে দিনাজপুর বোর্ড 2019 নিয়ে আলোচনা করব। তো দিনাজপুর বোর্ড 2019-এ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এই প্রশ্নটি এসেছিল। দেখো, তো ব্যাংক সমন্বয় বিবরণীর এই প্রশ্নটা আমরা একটু প্রথমে পড়ে নিই। দেখো কি বলা আছে। মহুয়া এন্টারপ্রাইজের 2018 সালে 31 ডিসেম্বর তারিখে ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। ওকে, কি তথ্যাবলী দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো দেখে নিই। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,800 টাকা। তাইলে এখানে কিন্তু বলা আছে নগদান বই অনুযায়ী, ব্যাংক বিবরণী না, কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,800 টাকা। তাইলে কি এটা ডেবিট ব্যালেন্স? অবভিয়াসলি এটা কি ব্যাংক জমা যেহেতু বলছে, তাহলে ব্যাংক জমা কি হবে? ডেবিট ব্যালেন্স হবে। তো ডেবিট ব্যালেন্স হইলে তাহলে ব্যাংক হিসাব ডেবিট যেটা হবে তাহলে সেটা যোগ হবে, আর ব্যাংক হিসাব ক্রেডিট যেটা হবে সেটা বিয়োগের ঘরে যাবে। ক্লিয়ার? এই জিনিসটাই কিন্তু এই লাইনেই তোমার ক্লিয়ার হয়ে নিতে হবে যে কোনটা যোগের ঘরে যাবে আর কোনটা বিয়োগের ঘরে যাবে। বুঝতে পারছো? ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি ব্যাংক জমার ডেবিট ব্যালেন্স, ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স, তাই না? তাহলে ডেবিট ব্যালেন্স হলে তাহলে ব্যাংক হিসাব যেগুলো ডেবিট হবে সেগুলো যোগের ঘরে যাবে, আর ব্যাংক হিসাব যেগুলো ক্রেডিট হবে সেগুলো বিয়োগের ঘরে যাবে। তো চলো আমরা নিচের এন্ট্রিগুলো পড়ে দেখি এবং কোনটা যোগের ঘরে যায় এবং কোনটা বিয়োগের ঘরে যায় সেটা ক্লিয়ার হয়ে নিই। তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন অনুযায়ী ক, খ, গ প্রশ্নের সমাধান করব। ওকে, তো দেখো কি বলা আছে। একজন পাওনাদারকে 15,000 টাকা চেক ইস্যু করা হলেও চেকখানা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। খেয়াল করো, একটা চেক তুমি পাওনাদারকে দিয়ে দিছো 15,000 টাকা, হ্যাঁ, কিন্তু সেই পাওনাদার তোমার চেকটা নেওয়ার পরে সেটা কি করছে? ব্যাংকে এখনো উপস্থাপন করেনি, তার কাছেই রেখে দিছে। তার মানে কি তোমার ব্যাংকে কিন্তু টাকা অলরেডি রয়ে গেছে, তাই না? তাইলে ব্যাংকে টাকা অলরেডি রয়ে গেছে মানে কি তুমি এখানে যখন ওই পাওনাদারকে চেক দিয়ে দিছো তখন কিন্তু তুমি ব্যাংক হিসাব ক্রেডিট করে দিছিলা, কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নাই। তার মানে কি ওই হিসাবটাকে আবার উল্টা করে দিতে হবে। তাহলে ব্যাংক হিসাব যেহেতু আগে ক্রেডিট করছিলে, এবার ব্যাংক হিসাব ডেবিট করতে হবে, তাই না? যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী ওই চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে কি ওই ব্যাংক হিসাবটা আবার উল্টাই দিতে হবে। তুমি আগে ক্রেডিট করছিলে, এবার ডেবিট করতে হবে। তাহলে যেহেতু এটা ডেবিট করতে হবে, তাইলে এটা কি ব্যাংক জমার উদ্বৃত্তর সাথে যোগ হবে। তার মানে এই 2 নাম্বার এন্ট্রিটা যোগের ঘরে যাবে। বুঝতে পারছো? এরপর বলা আছে আদায়ের জন্য জমাকৃত চেক 10,000 টাকা যা এখনো আদায় হয়নি। তাইলে একটা চেক ব্যাংকে জমা দিছো যে ব্যাংক থেকে আদায় করে নেওয়া হোক, ঠিক আছে, 10,000 টাকা, কিন্তু ব্যাংক এই 10,000 টাকা ওই তোমার প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছ থেকে এখন পর্যন্ত আদায় করতে পারেনি। তাইলে তুমি যখন ব্যাংকে টাকা চেকটা জমা দিছো তখন তুমি তোমার নগদান বইতে কিন্তু তুমি ব্যাংক হিসাব ডেবিট করে ফেলছো এই 10,000 টাকা, কিন্তু মূলত পক্ষে তোমার অ্যাকাউন্টে সেই টাকাটা এখন পর্যন্ত অ্যাড হয়নি। বুঝতে পারছো? অ্যাড হয় নাই। তার মানে কি তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড হয়নি, তুমি অলরেডি নগদান বইতে কি টাকা অ্যাড করে ফেলছো, কিন্তু অ্যাড করতে তো পারবা না। ব্যাংকে অ্যাড হলে তারপরে না অ্যাড করতে হবে, তাহলে এটা কি করতে হবে? আবার বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তার মানে কি এটা ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে বিয়োগ হবে। তার মানে কি 3 নম্বর এন্ট্রিটা বিয়োগের ঘরে যাবে। ক্লিয়ার? এরপর 4 নাম্বার কি বলছে দেখো। একজন খরিদ্দার ব্যাংকে কি করছে? একজন খরিদ্দার ব্যাংকে 12,000 টাকা চেক জমা দিলেও যা এখনো নগদান বইতে লেখা হয়নি। একজন খরিদ্দার মানে ক্রেতা। বুঝতে পারছো? একজন ক্রেতা তোমার কাছ থেকে মাল ক্রয় করছে, ক্রয় করে সে ব্যাংকে 12,000 টাকা জমা দিয়ে দিছে তোমার অ্যাকাউন্টে। তাইলে যখন তোমার অ্যাকাউন্টে 12,000 টাকা জমা দিবে তখন তো তোমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেল, তাইলে ব্যাংক হিসাব ডেবিট করা উচিত ছিল, কিন্তু নগদান বইতে তুমি এই টাকাটা এখনো ব্যাংক হিসাব ডেবিট করো নাই, কারণ হিসাবই করো নাই। তাইলে এটা নগদান বইতে হিসাব বাদ পড়ে আছে, তাইলে এটাও হিসাব করতে হবে, তাইলে এটা ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। তো ব্যাংক হিসাব যেহেতু ডেবিট করতে হবে, তাইলে এটা কি হবে? এটা যোগের ঘরে যাবে। ক্লিয়ার? এরপর 5 নাম্বার এন্ট্রিটা দেখো কি বলা আছে। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা হলেও পরবর্তীতে 5,000 টাকা চেকখানা প্রত্যাখ্যাত হয়েছিল যা হিসাবভুক্ত হয়নি। তাইলে দেনাদারের কাছ থেকে একটা চেক পাইছো, চেক পেয়ে ব্যাংক হিসাব ডেবিট লিখেছো এবং সেই চেকটা ব্যাংকে জমা দিয়েছো, কিন্তু ব্যাংক সেই চেকটাকে প্রত্যাখ্যাত করে দিয়েছে। তো প্রত্যাখ্যাত করে দেওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকে, হয় চেকে কোনো স্বাক্ষর মিল নাই, বা চেকে কোনো লেখা ভুল আছে, অথবা ওই যে চেক প্রদান করেছে চেক প্রদানকারীর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। যে কোনো
কারণবশত এই চেকটা ব্যাংক ফেরত দিয়ে দিয়েছে যে এই চেক অ্যাকসেপ্টেবল নয়। তার মানে কি, যখন ফেরত দিয়ে দিবে তখন তো তোমার অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হলো না, কিন্তু তুমি যখন চেক পাইছো তখন তো তোমার নগদান বইতে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিছো। তাহলে অ্যাড যেহেতু প্রকৃতপক্ষে হয়নি, তাহলে এটা আবার কি করে দিতে হবে, তোমাদের নগদান বই থেকে মাইনাস করে দিতে হবে। তার মানে মাইনাস করে দিতে হবে মানে কি, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। ব্যাংক হিসাব ক্রেডিট মানে এটা কি, বিয়োগের ঘরে যাবে। বুঝতে পারছো? ব্যাংক বিবরণী কিন্তু এত কঠিন না, খুবই সহজ, একটু কমন চিন্তা ভাবনায় থিঙ্কিং করতে হবে। বুঝতে পারছো? তো দেখো, এর পরেরটা বলা আছে যে ব্যাংক থেকে একখানা 4,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করা হলেও নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাইলে ব্যাংক একটা 4,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করছে। প্রদেয় বিল মানে তোমাকে ওই টাকাটা দিতে হবে। বিল তো তোমার নামে একটা বিল আছে, যেটা 4,000 টাকা বিল দিতে হবে, কিন্তু এই বিলটা ব্যাংক অলরেডি দিয়ে দিছে তোমার প্রদেয় হিসাবকে বা পাওনাদারকে দিয়ে দিছে। তার মানে কি, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা 4,000 টাকা চলে গেছে, কিন্তু নগদান বইতে তো তুমি এখনো লেখো নাই। তাহলে নগদান বইতেও ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে 4,000 টাকা চলে গেছে এটা দেখাই দিতে হবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। তো ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে মানে কি, বিয়োগ করতে হবে। ওকে, এরপর এর এন্ট্রিটা বলো 7 নাম্বারটা কি বলা আছে। দেখো 7 নাম্বারটা বলা আছে যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 400 টাকা। ব্যাংক কর্তৃক 400 টাকা সুদ মঞ্জুর করছে। তাইলে যেহেতু ব্যাংকে তোমার সুদ মঞ্জুর করা হয়েছে, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, 400 টাকার লাভ পেয়েছো, ঠিক আছে, ইন্টারেস্ট পেয়েছো। তাহলে ব্যাংক হিসেব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট জার্নাল হওয়ার কথা ছিল, তাই না? ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তাহলে কি ব্যাংক বিবরণীর কি এইবার এই টাকাটা কি যোগের ঘরে যাবে। বুঝতে পারছো? এখন আসো প্রশ্ন অ্যান্সার করতে। দেখো প্রশ্নগুলোর আমরা সমাধান করি। ক নম্বর প্রশ্ন বলছে যে আমানতকারীর নগদান বইতে লেখা হয়নি, তার পরিমাণ নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটা বলছে কি, আমানতকারী। এখন আমার প্রশ্ন হলো আমানতকারী কে? আরে ভাই, তুমি যখন অঙ্ক করো তখন তোমাকে অলওয়েজ থিঙ্কিং করতে হবে তুমি নিজেই একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঠিক আছে? তোমার নিজেকে থিঙ্কিং করবা তুমি নিজে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঠিক আছে? তাই তুমি যখন ব্যবসায়ী প্রতিষ্ঠান, তুমি যখন তোমার ব্যাংকে টাকা রাখতে যাচ্ছ বা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ, তখন ব্যাংকের কাছে তুমি হলো আমানতকারী। বুঝতে পারছো? তার মানে আমানতকারী তুমি নিজে। এই আমানতকারী কি করে? নগদান বই তৈরি করে। বুঝতে পারছো? আমানতকারী নগদান বই তৈরি করে। তো আমানতকারী নগদান বইতে লেখা হয়নি এরকম এন্ট্রিগুলোর পরিমাণ নির্ণয় করতে বলছে। খেয়াল করো, উপরে কিন্তু স্পষ্ট ক্লিয়ার করাই আছে যেগুলো নগদানভুক্ত হয়নি বা হিসাবভুক্ত হয়নি। এই যে দেখো, নিচের থেকে দেখে যাও, এই যে 400 টাকার মঞ্জুরিকৃত সুদ ধরা হয়েছে, এটা হিসাবভুক্ত হয়নি। আবার এই যে 4,000 টাকার প্রদেয় বিল দেওয়া হয়েছে, এটা নগদান বইতে লেখা হয়নি, স্পষ্টভাবে লেখা আছে। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা হলে পরবর্তীতে 5,000 টাকা প্রত্যাখ্যাত হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি, এটাও লেখা হয়নি। এরপরে খরিদ্দারের সরাসরি 12,000 টাকা চেক জমা দিলেও এখনো নগদান বইতে লেখা হয়নি, এটা স্পষ্টভাবে লেখা আছে, ঠিক আছে? কিন্তু এই যে উপরের এই দুইটা এন্ট্রি কিন্তু লেখা হয়নি, এই ধরনের কথা বলা হয়নি, মানে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। এই দুইটা হলো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, কিন্তু তোমার নগদান বইতে লেখা হয়েছে। তার মানে কি 4, 5, 6, 7 এই 4টা এন্ট্রি আসবে। তাইলে 4 নাম্বার এন্ট্রি কি ছিল, যে খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদানভুক্ত হয়নি। তাহলে খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 12,000 টাকা, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে 5,000 টাকা, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 4,000 টাকা, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 400 টাকা। তো সবগুলো যোগ করলে কত হয়? 21,400 টাকা হয়। এটাই ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলছে উপরে তথ্যাবলীর আলোকে প্রচলিত পদ্ধতিতে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবে, 1 নম্বর এন্ট্রিটা আগে ফলো করতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলছে। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলছে মানে কি, ব্যাংক হিসাব ডেবিট যে এন্ট্রিগুলো হবে সেগুলো যোগ হবে, আর ব্যাংক হিসাব ক্রেডিট যে এন্ট্রিগুলো হবে সেগুলো বিয়োগ হবে। তো প্রথমে আমরা কি করব, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,800 টাকা লিখে নিলাম। ওকে, এরপর আমরা একে একে এন্ট্রিগুলো পড়ব আর সেটা যোগ না বিয়োগ সেটা বসায় দেব। তো 2 নম্বর এন্ট্রি বলছে একজন পাওনাদারকে 15,000 টাকা চেক
ইস্যু করা হলেও চেকখানা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাইলে তুমি যখন চেক ইস্যু করছো তখন সেই চেক ব্যাংক হিসাব ক্রেডিট করে ফেলছিলে, কিন্তু মূলত পক্ষে ওই পাওনাদার তোমার ওই চেকটা নিয়ে এখনও তোমার ব্যাংকে উপস্থাপন করেনি, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়নি। তার মানে কি তোমার ব্যাংকে টাকাটা রয়ে গেছে। তাইলে এবার আবার ব্যাংক হিসাব ডেবিট করে দিতে হবে নগদান বইতে। তাইলে এটা যোগের ঘরে যাবে। এটা কিসে যাবে? যোগের ঘরে যাবে। তাইলে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 15,000 টাকা, এটা যোগের ঘরে দিয়ে দিলাম। এরপর 3 নাম্বার এন্ট্রিটা করবো। 3 নাম্বার এন্ট্রি কি বলছে দেখো, যে আদায়ের জন্য জমাকৃত চেক 10,000 টাকা যা এখনো আদায় হয়নি। তুমি যখন চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছো তখন তোমার নগদান বইতে কি করেছিল? ব্যাংক হিসাব ডেবিট করেছিল, কিন্তু মূলত পক্ষে ব্যাংক তোমার এই টাকাটা এখনো আদায় করতে পারে নাই। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী এই টাকাটা এখনো শর্টেজ রয়েছে। তাহলে শর্টেজ যেহেতু রয়েছে তার মানে কি তোমার এটা ব্যাংক হিসাব ক্রেডিট করে দিতে হবে। তো ব্যাংক হিসাব ক্রেডিট করে দিতে হবে মানে বিয়োগের ঘরে দিতে হবে। তো এটা লিখতে বিয়োগের ঘরে যাবে। তো বিয়োগের ঘরে দেখো জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি 10,000 টাকা। ওকে, এর পরের এন্ট্রিটা হলো 4 নাম্বার এন্ট্রি। একজন খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছো কত? 12,000 টাকা। খরিদ্দার একজন ক্রেতা সরাসরি তোমার অ্যাকাউন্টে 12,000 টাকা জমা দিয়ে দিয়েছে। তাহলে তোমার নগদান বইতে কি করতে হবে? যে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। তো ব্যাংক হিসাব ডেবিট করতে হবে মানে যোগের ঘরে যাবে। তাহলে খরিদ্দার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা যা নগদানভুক্ত হয়নি কত? 12,000 টাকা। ওকে, এরপরে 4 নাম্বার এন্ট্রি গেল। এরপর 5 নাম্বার এন্ট্রি, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা হলেও পরবর্তীতে 5,000 টাকা তা প্রত্যাখ্যাত হয়েছে। তাইলে যখন চেক পেয়ে তুমি ব্যাংকে জমা দিয়েছো তখন নগদান হিসাব ডেবিট লিখে ফেলছে তোমাদের নগদান বইতে, কিন্তু মূলত পক্ষে ব্যাংক ওই চেকটা প্রত্যাখ্যাত করে দিচ্ছে, তোমাকে ফেরত দিয়ে দিচ্ছে। তাইলে কিন্তু অ্যাকাউন্টে আর টাকা বাড়লো না। তাইলে কি ব্যাংক হিসাব আবার ক্রেডিট করতে হবে। তো ব্যাংক হিসাব আবার ক্রেডিট করতে হবে মানে বিয়োগের ঘরে যাবে। তাহলে এটা বিয়োগের ঘরে ব্যাংক কর্তৃক জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদের মধ্যে হয়নি 5,000 টাকা। ওকে, এরপরে 6 নাম্বার এন্ট্রিটা দেখো কি বলা আছে, ব্যাংক থেকে একখানা 4,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করা হলো যা নগদানভুক্ত নগদান বইতে লেখা হয়নি। তাইলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। তো ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে মানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগের করে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ যা নগদানভুক্ত হয়নি 4,000 টাকা। ওকে, এরপরে 7 নাম্বার এন্ট্রি এবং সর্বশেষ এন্ট্রি, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 400 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 400 টাকা। তাহলে ব্যাংকে টাকা বেড়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট যেহেতু হবে তাহলে যোগের ঘরে আসবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি 400 টাকা। এখন আমাকে বলতে পারো যে ভাইয়া বা স্যার আপনি কেন এই যে যোগগুলো একসাথে দিলেন না, বিয়োগগুলো একসাথে দিলেন না, এই একটা একটা করে এন্ট্রি করে আসতেছো? এটাই ভালো হবে রে ভাই। আমার পদ্ধতিতে খেয়াল করো, তুমি একদম ধারাবাহিকভাবে এক একটা এন্ট্রি পড়ে আসো, সেটা যোগের ঘরে যাবে না বিয়োগের ঘরে যাবে, সেটা ধীরে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আসো, তাইলে সবচেয়ে বেটার হবে। তাইলে কোনো এন্ট্রি বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। তুমি যখন খুঁজতে যাবা যে যোগে কোনটা কোনটা আছে, দেখি যোগে 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 কোনটা 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 আছে, এটা খুঁজতে গেলে এন্ট্রি বাদ পড়ার সম্ভাবনা থাকবে আর টাইমটা বেশি লাগবে। কারণ তোমার পরীক্ষার হলে তো টাইম বাজেটটা অবশ্যই 20 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। একটা সৃজনশীল দেওয়ার জন্য অবশ্যই 20 মিনিট সময় বাজেট দিতে হবে, ঠিক আছে? এর বেশি দেওয়াই যাবে না কোনোভাবেই। আচ্ছা, ঠিক আছে। তারপর খ নম্বর চলে গেল। এরপর গ নম্বর প্রশ্ন বলছে 4, 5, 6 এবং 7 নং দফাগুলো আমানতকারী হিসাব বইতে দাখিলা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। তাহলে 4 নম্বর থেকে শুরু করতে বলছে। তো একজন খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে 12,000 টাকা চেক জমা দিলেও যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক হিসাবে তোমার টাকা বেড়ে গেছে 12,000 টাকা। তাইলে ব্যাংকে টাকা বাড়লে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে। আর কেন টাকা বাড়লো? খরিদ্দার টাকা দিয়েছে। তো খরিদ্দার কে ছিল? খরিদ্দার হলো ক্রেতা। ক্রেতাকে আমরা কি বলি? দেনাদার বলি, বা আধুনিক ভাষায় কি বলা হয়? প্রাপ্য হিসাব বলা হয়। তো এটাতে আমরা ব্যাংক হিসাব ডেবিট দেবো, প্রাপ্য হিসাব ক্রেডিট দেবো। তাহলে দেখো 4 নম্বরে জাবেদাটা কি দেওয়া আছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 12,000 টাকা। ওকে, এরপরে 5 নম্বর বলছে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হলেও পরবর্তীতে 5,000 টাকা চেক প্রত্যাখ্যাত হয়েছে। তাইলে তুমি যখন দেনাদারের কাছ থেকে চেক পেয়েছিলা তখন ব্যাংক হিসাব ডেবিট লিখছিল আর দেনাদার হিসাব ক্রেডিট লিখছিল বা প্রাপ্য হিসাব ক্রেডিট লিখছিল, কিন্তু মূলত পক্ষে ব্যাংক এই চেকটা প্রত্যাখ্যাত করছে, মানে এই চেকটা ভ্যালিডিটি নাই, অ্যাকসেপ্টেবল হয় নাই, যার কারণে চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। তো চেক প্রত্যাখ্যাত হয়ে তোমাকে ফেরত দিচ্ছে, তুমি কি নিয়ে ওই চেকটা রেখে দিবা? রেখে দিলে তো তোমার 5,000 টাকা লস হবে। তাইলে কি করছো? যার কাছ থেকে চেক পাইছো তাকে আবার দিয়ে দেবা, বলবা যে তুমি যে চেক দিছো এই চেক এটা গ্রহণযোগ্য হচ্ছে না, তাইলে এই চেক বাদ দিয়ে গ্রহণযোগ্য চেক দাও, না হলে নগদ টাকা দাও। তার মানে কি তুমি আবার এই চেকটাকে দেনাদারকে দিয়ে দেবা বা প্রাপ্য হিসাবকে দিয়ে দেবা। তখন এইবার
দেনাদার বা প্রাপ্য হিসাব পাইলো, তাই না? দেনাদার বা প্রাপ্য হিসাব আবার বেড়ে গেল, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হবে, আবার ব্যাংকে তুমি ডেবিট করছিলে, ব্যাংক থেকে টাকাটা কমে যাবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো এটা যাবেটা কি দেখো, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। ওকে, এরপরে বলা আছে যে 4,000 টাকার প্রদেয় বিল পরিশোধ করছে, ঠিক আছে, ব্যাংক পরিশোধ করছে, তাহলে ব্যাংকে টাকা কমে গেছে, তাই না? ব্যাংকে টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট নির্দ্বিধায়। আর কে পাইলো টাকাটা? প্রদেয় বিল, তাহলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট, তাইলে প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এরপরে সুদ মঞ্জুর করছে, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট নির্দ্বিধায়, ঠিক আছে। এখন কেন সুদ বাড়লো? ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে এই জন্য, তাহলে ব্যাংক সুদ একটা আয় হলে ক্রেডিট আমরা জানি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তো এটাই ছিল আজকে দিনাজপুর বোর্ড 2019-এ আলোচনার বিষয়। তো দিনাজপুর বোর্ড 2018 যারা খোঁজাখুঁজি করেছো তাদের ব্যথার্থে আমি জানাই রাখি, দিনাজপুর বোর্ড 2018 এটি ঢাকা বোর্ড 2018-তে অন্তর্ভুক্ত ছিল। তোমরা জানো 2018 সালে মাত্র 2টা বোর্ডে প্রশ্ন আসছিল, ঠিক আছে, মানে কম্বাইন প্রশ্ন হয়েছিল, 4টা বোর্ড মিলে একটা বোর্ড, আর বাকি 4টা বোর্ড মিলে একটা বোর্ড ছিল। তার মানে কি ঢাকা বোর্ড 2018-তে এই ব্যাংক সমন্বয় বিবরণী, দিনাজপুর বোর্ড 2018 আমরা আলোচনা করে ফেলছি, এখানে কিন্তু আলাদা করে খুঁজে পাবে না। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবে, অথবা পার্সোনাল ফেসবুকে আমাকে নক করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।